চলুন আজ আমরা একটু গভীরে যাই হোল জিনোম সিকোয়েন্সিং বা WGS নিয়ে। ডক্টর চিন্ময় পালের লেখা থেকে বিষয়টা দেখছি আমরা। মানে আমাদের শরীরের যে সম্পূর্ণ জেনেটিক ব্লুপ্রিন্ট সেইটা পড়ার একটা উপায়, তাই তো? ভাবা যায় প্রায় ৩০০ কোটি অক্ষরের একটা কোড, ATCG, পুরোটা পড়ে ফেলা। একদম। আর এখানেই এর বিশেষত্ব। মানে শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ জিন নয়, পুরো জিনোমটাকে জানা। এর মধ্যে জিন ছাড়াও তো অনেক কিছুই আছে। প্রচলিত পদ্ধতির সাথে এটাই কিন্তু মূল তফাৎ। আচ্ছা আচ্ছা, প্রচলিত পদ্ধতি মানে ওই এক্সোম সিকোয়েন্সিং বা জিন প্যানেল টেস্টের কথা বলছেন? হ্যাঁ, ওগুলো অনেকটা বইয়ের সূচিপত্র বা কয়েকটা অধ্যায় পড়ার মতো। কিন্তু WGS হলো পুরো বইটাই পড়া। ইন্টারেস্টিং। তাহলে এই WGS জিনিসটা ঠিক কি, যদি আর একটু সহজ করে বুঝিয়ে বলেন। দেখুন, এটা আসলে একটা ল্যাবরেটরি পদ্ধতি। এর মাধ্যমে একটা জীবের, সে মানুষ হোক বা অন্য কিছু, তার সম্পূর্ণ ডিএনএ সিকোয়েন্সটা জানা যায়। সম্পূর্ণ মানে কোডিং, নন কোডিং সব অংশই? হ্যাঁ, একদম সব। মানে জিনগুলো তো বটেই, জিনের বাইরে যে বিশাল অংশ যেটা হয়তো জিনগুলোকে কন্ট্রোল করে সেটাও। মানে ১০০% কভারেজ। ওহ, ১০০%? তাহলে তো এক্সোম সিকোয়েন্সিংয়ের থেকে অনেক বেশি তথ্য দেয় এটা। অবশ্যই। এক্সোম তো শুধু প্রোটিন তৈরি জিনগুলো দেখে, মানে জিনোমের মাত্র ১-২%। আর জিন প্যানেল তো আরও অনেক ফোকাসড, শুধু নির্দিষ্ট কিছু জিন দেখে। WGS সেখানে পুরো ছবিটা দেয়। হুম, বুঝতে পারছি। এই পূর্ণাঙ্গ ছবিটার জন্যই কি এটা এত গুরুত্বপূর্ণ? ঠিক তাই। এর গুরুত্ব অনেক দিকে। প্রথমত, এটা সব ধরনের জিনগত পরিবর্তন ধরতে পারে। ধরুন, খুব ছোট পরিবর্তন, মানে একটা অক্ষর বদলে গেল, SNP, আচ্ছা। বা ডিএনএর কিছু অংশ ঢুকে গেল বা বাদ পড়ে গেল, ইন্ডেলস। এমনকি ডিএনএর কাঠামোয় বড়সড় ওলটপালট, স্ট্রাকচারাল ভ্যারিয়েন্স, বা জিনের সংখ্যায় গণ্ডগোল, CNVs, সব। তার মানে বিরল রোগ নির্ণয়ে এটা খুব সাহায্য করে। অসাধারণ সাহায্য করে। অনেক ক্ষেত্রে বিরল রোগের কারণ অন্য টেস্টে ধরা পড়ে না, কিন্তু WGS সেটা পারে। শুধু রোগ নির্ণয়ে নাকি আরও ব্যবহার আছে? আরে না না, এর ব্যবহার তো বিশাল। পার্সোনালাইজড মেডিসিন শুনেছেন তো? হ্যাঁ, মানে ব্যক্তির জিন অনুযায়ী চিকিৎসা। একদম। সেটার ভিত্তিই হল WGS। আপনার জিনোম জানলে বোঝা যাবে কোন ওষুধ আপনার জন্য সবচেয়ে কার্যকর হবে বা কোনটা ক্ষতিকর হতে পারে। তাছাড়া নতুন ওষুধ আবিষ্কার, জটিল রোগের কারণ খোঁজা। আর ওই যে বললেন জিনোমিক নজরদারি। হ্যাঁ, যেমন কোভিড বা টিবির মতো সংক্রামক রোগ কিভাবে ছড়াচ্ছে, ভাইরাস বা ব্যাকটেরিয়ার জিনে কি পরিবর্তন আসছে, সেগুলো ট্র্যাক করতে WGS এখন অপরিহার্য। বাহ! কিন্তু প্রক্রিয়াটা নিশ্চয়ই বেশ জটিল। মানে কিভাবে করে এটা সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, একটু জটিল তো বটেই। মানে কয়েকটা ধাপ আছে। প্রথমে স্যাম্পল সংগ্রহ করতে হয়, রক্ত বা লালা বা টিস্যু। আচ্ছা। সেখান থেকে ডিএনএ বের করে সেটাকে খুব ছোট ছোট টুকরো করা হয়। কারণ পুরো ডিএনএ অণুটা একবারে পড়া যায় না মেশিনে। ও আচ্ছা। তারপর? ঠিক। শেষে শক্তিশালী কম্পিউটার সফটওয়্যার দিয়ে এই সব টুকরো তথ্যকে সাজিয়ে পুরো জিনোম সিকোয়েন্সটা রিকনস্ট্রাক্ট করা হয়। অনেকটা একটা বিশাল জিগস পাজল মেলানোর মতো আর কি। দারুণ। এর ব্যবহারিক প্রয়োগ তো তাহলে বিশাল। ওই যে বলছিলেন বিরল রোগের কথা? হ্যাঁ, যেমন ধরুন, ডক্টর পালের লেখাতেই একটা উদাহরণ ছিল। একটা বাচ্চার খিঁচুনি হচ্ছিল, কিন্তু কারণ বোঝা যাচ্ছিল না। WGS করে দেখা গেল ওর SCN1A জিনে একটা বিরল মিউটেশন আছে। তাতে কি সুবিধা হলো? তাতে ডাক্তাররা একেবারে সঠিক চিকিৎসাটা শুরু করতে পারলেন এবং এমন কিছু ওষুধ বাদ দিতে পারলেন যা হয়তো ওর ক্ষতি করত। তার মানে জীবনদায়ী হতে পারে। নিশ্চয়ই। এছাড়া বংশগত রোগের ঝুঁকি বুঝতে, ক্যান্সারের কারণ জানা, মানে কোন মিউটেশনটা ক্যান্সার তৈরি করছে সেটা খুঁজে বের করে টার্গেটেড থেরাপি দিতেও কাজে লাগে। আর জনস্বাস্থ্য? সেখানেও, যেমন ধরুন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ট্র্যাক করা বা কোনো মহামারীর উৎস খুঁজে বের করা। এমনকি মানব বিবর্তনের গবেষণাতেও এর ব্যবহার আছে। প্রাচীন ডিএনএ, যেমন নিয়ান্ডারথালদের জিনোম জানতেও এটা কাজে লেগেছে। এত যে সুবিধে, নিশ্চয়ই কিছু অসুবিধাও আছে? মানে চ্যালেঞ্জ? অবশ্যই আছে। প্রথম চ্যালেঞ্জ হলো ডেটা। অনেক বড় ডেটা তৈরি হয়। একটা মানুষের জিনোমের ডেটা মানে কয়েকশো গিগাবাইট। বাপরে, এটা সামলানো তো কঠিন। হ্যাঁ, এর জন্য খুব শক্তিশালী কম্পিউটার আর স্টোরেজ লাগে। আর অ্যানালাইসিসটাও বেশ জটিল, বিশেষজ্ঞ দরকার। আর খরচ? খরচটা একটা বড় ফ্যাক্টর।
যদিও আগের থেকে অনেক কমেছে এবং আরও কমছে দ্রুত, কিন্তু এখনও অনেকের নাগালের বাইরে। আর কিছু? আরেকটা হলো ইনসিডেন্টাল ফাইন্ডিংস, মানে আপনি হয়তো একটার জন্য টেস্ট করলেন কিন্তু অন্য একটা রোগের ঝুঁকি ধরা পড়ল যেটা আপনি আশাই করেননি। ওহ, এটা তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, এই অতিরিক্ত তথ্যটা মানসিক চাপ তৈরি করতে পারে। আর নৈতিক প্রশ্নগুলো, মানে ডেটার গোপনীয়তা, কে মালিক এগুলোর? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বিপুল পরিমাণ সংবেদনশীল ডেটা কার নিয়ন্ত্রণে থাকবে? এর অপব্যবহার হবে না তো? ধরুন, কোনো অনিরাময়যোগ্য রোগের পূর্বাভাস পাওয়া গেল, সেটা রোগীকে কতটা জানানো উচিত, বা এই তথ্যের ভিত্তিতে চাকরি বা ইন্স্যুরেন্সে কোনো বৈষম্য হবে কিনা? এগুলো তো সত্যিই ভাবার বিষয়। কোনো নিয়মকানুন আছে? হ্যাঁ, অনেক দেশেই আইন আছে বা তৈরি হচ্ছে, যেমন আমেরিকার হিপা বা ইউরোপের জিডিপিআর। ভারতেও একটা জিনোমিক ডেটা সুরক্ষা নীতি নিয়ে কাজ চলছে। ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হয়, WGS কি আরও সহজলভ্য হবে? অবশ্যই, আশা করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো খরচটা $100 কাছাকাছি নেমে আসবে। মাত্র $100? হ্যাঁ। তাহলে তো এটা রুটিন টেস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সেরকমই সম্ভাবনা। আর টেকনোলজি উন্নত হচ্ছে, হয়তো পোর্টেবল ডিভাইস আসবে যা দিয়ে ঘটনাস্থলে দ্রুত সিকোয়েন্সিং করা যাবে। ডেটা বিশ্লেষণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর ব্যবহার বাড়বে। আর বিভিন্ন দেশের সরকার নিজেদের জনগণের জিনোম ম্যাপিং করছে, যেমন আমাদের ইন্ডিয়া জিনোম প্রজেক্ট। এগুলো আরও বাড়বে। তাহলে মোটের ওপর দাঁড়াচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং আমাদের নিজেদের শরীর, স্বাস্থ্য, এমনকি অতীতকে জানার জন্যও একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার। ঠিক। আর খরচ কমার সাথে সাথে এর প্রভাব আরও বাড়বে। একদম। তবে এখানেই একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, যখন প্রায় প্রত্যেকের জিনোম ডেটা খুব সহজেই পাওয়া যাবে, বিশ্লেষণ করা যাবে, তখন সেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা, আমাদের সমাজ, এমনকি আমাদের ব্যক্তি পরিচয় আর ব্যক্তিগত গোপনীয়তার ধারণাকে কিভাবে বদলে দেবে? এটা সত্যি একটা গভীর প্রশ্ন। এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, সেটা নিয়ে আমাদের সবাইকে হয়তো এখন থেকেই ভাবতে হবে।